নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, 4 নম্বরের প্রশ্ন অবশ্যই। সেটি হলো, নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার গ্রামীণ সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়। মানে নীল দর্পণ নাটক বা নীল দর্পণ যে ড্রামা, সেখান থেকে 19th সেঞ্চুরির যে বেঙ্গলের ভিলেজ সোসাইটি যে চিত্র বা ভিলেজ সোসাইটির যে পোর্ট্রেট যাকে বলে ভিলেজ পিকচার, সেটা কিভাবে রিফ্লেক্ট হয় এই নীল দর্পণ ড্রামার মাধ্যমে। এটা একটা 4 মার্কসের কোশ্চেন আসতে পারে, সম্ভাব্য এটা। তো এই বিষয় বলতে গেলে আগে বলি যে নীল দর্পণ নাটকটি লিখেছেন কে। তোমরা মোটামুটি সবাই জানো, সেই বিখ্যাত নাটককার হলেন দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটকটি কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। তো এই যে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের মাধ্যমে আমরা নাটকটির মাধ্যমে আর কি 19 শতকে বাংলার যে গ্রামীণ সমাজে একটা ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। এই নীল দর্পণ নাটক, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের মাধ্যমে 19th সেঞ্চুরি যে ভিলেজ সোসাইটির একটা হরিফিক পিকচার ফুটে ওঠে, আমরা জানতে পারি আর কি তার মাধ্যমে। এবং এই যে সমাজের চিত্র কিভাবে প্রতিফলিত হয়েছে বা কিভাবে রিফ্লেক্টেড হয়েছে, সেটা আমি কতগুলো পয়েন্টের মাধ্যমে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি বা ব্যাখ্যা করছি। তোমরাও কিন্তু উত্তরটা লেখার সময় এভাবে পয়েন্ট করে লিখবে, তোমরা কিন্তু 4-এ 4 পেতে বাধ্য। তো প্রথম পয়েন্ট সেটা হচ্ছে কি, প্রতিফলিত প্রথম প্রশ্ন পয়েন্ট হচ্ছে নীলকরদের শোষণ ও অত্যাচার। নীলকর ইন্ডিগো প্লান্টার, তাদের শোষণ বা এক্সপ্লয়টেশন এবং অত্যাচার, টর্চার, এক্সপ্লয়টেশন অ্যান্ড টর্চার কাদের? ইন্ডিগো প্লান্টারদের। নীলকরদের শোষণ এবং অত্যাচার, এটা হচ্ছে প্রথম একটা বিষয় যেটা এই নীল দর্পণ নাটকে কিন্তু ফুটে উঠেছে। সেটা কি? আসলে তোমরা সবাই মোটামুটি নীল বিদ্রোহ পড়ে নিয়েছো এতদিনে, ক্লাস 10-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা নীল বিদ্রোহ বা ইন্ডিগো রিভোল্ট এটা তোমাদের মোটামুটি পড়া হয়ে গেছে। তো সেই নীল বিদ্রোহ হয়েছিল কেন? কারণ নীলকরদের অত্যাচারের জন্য। তো সেই নীল দর্পণ নাটকে এই নীলকরদের অত্যাচার, নীলকরদের নিষ্ঠুরতা এটাই ফুটে ওঠে। ইন্ডিগো প্লান্টারদের যে ক্রুয়েলটি বা ব্রুটালিটি, এটাই কিন্তু ভালো করে এই ড্রামাতে এক্সপ্লেন করেছিলেন দীনবন্ধু মিত্র। আসলে নীলকর সাহেবরা বা ইন্ডিগো প্লান্টাররা তারা গ্রাম বাংলার চাষিদেরকে জোর করিয়ে তারা কিন্তু নীল চাষ করতে বাধ্য করতো, ফোর্সফুলি এই বেঙ্গলের যারা ফার্মার ছিল, বেঙ্গল সোসাইটির যারা ফার্মার ছিল, ভিলেজ ফার্মার, তাদেরকে ফোর্সফুলি কিন্তু ইন্ডিগো প্লান্ট করতে ফোর্স করতো আর কি। এবং তার সঙ্গে সঙ্গে তাদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো, ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার চালাতো। তাই এই যে নীলকরদের দ্বারা অত্যাচারিত হয়ে চাষিদের যে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই মর্মান্তিক একটা বর্ণনা, সেটা কিন্তু এই নীল দর্পণ নাটক থেকে আমরা জানতে পারি বা সেটা বুঝতে পারি। এই যে ইন্ডিগো প্লান্টাররা যেভাবে টর্চার করছিল চাষিদের উপর, তার ফলে যে চাষিদের যে অত্যাচার, যে একটা ভয়াবহ অবস্থা, একটা হরিফিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, সেটাই কিন্তু একটা মর্মান্তিক বর্ণনা, একটা ট্র্যাজিক এক্সপ্লেনেশন আমরা পাই এই নীল দর্পণ ড্রামা থেকে। প্রথম পয়েন্টটা বোঝাতে পারলাম আশা করি। নীলকরদের অত্যাচারের ঘটনাটা নীল চাষিদের উপরে, সেটাই কিন্তু মূল এর বিষয়বস্তু, নীল দর্পণ নাটকের মেইন টপিক, এটাই প্রথম বিষয় ফুটে উঠেছে। দ্বিতীয় বিষয় কি, এর সঙ্গে রিলেটেড বা এর সঙ্গে যুক্ত এই পয়েন্টগুলো পরপর সেগুলোই ফুটে উঠেছে। সেটা কি কি? সেটা হচ্ছে সামাজিক অস্থিরতা ও বিদ্রোহ। এই নীল দর্পণ নাটকটি লেখা হয় কখন? তোমরা মোটামুটি সবাই জানো যে নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে, 1859। সেই নীল বিদ্রোহ সেই সামাজিক অস্থিরতা এবং বিদ্রোহ হচ্ছে সোশ্যাল ইনস্টেবিলিটি এবং রিভোল্ট। এই পয়েন্টটা কি? আসলে নীল বিদ্রোহের সময় 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের সময় কিন্তু বা তারই পটভূমিতে কিন্তু এই নীল দর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র লিখেছিলেন। 1859-এ যখন ইন্ডিগো রিভোল্ট হয়েছিল, সেই ব্যাকগ্রাউন্ডেই কিন্তু এই নীল দর্পণ ড্রামাটি তিনি লিখেছিলেন। এবং সেই সময়কার যে একটা সামাজিক এবং অর্থনৈতিক অস্থিরতা, সেটা কিন্তু এই নাটকে ফুটে ওঠে। এবং তার সঙ্গে সঙ্গে তখনকার যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণের একটা ক্ষোভের যে বহিঃপ্রকাশ হয়, সেটাও কিন্তু এই নাটকে তিনি ফুটিয়ে তোলেন। এই যে যখন 1859-এ যখন ইন্ডিগো রিভোল্টের ব্যাকগ্রাউন্ডে যখন নীল দর্পণ ড্রামাটি লেখা হয়, তখন সেই ডিউরেশন দ্যাট পিরিয়ড আর কি, সেই সময়ে আর কি ডিউরেশন দ্যাট পিরিয়ড যে সোশ্যাল এবং ইকোনমিক্যাল ইনস্টেবিলিটি হয়েছিল, সেটা কিন্তু এই ড্রামাতে খুব ভালোভাবে তিনি ফুটিয়ে তুলেছেন দীনবন্ধু মিত্র।
যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে যে জনগণের বা ফার্মারদের, চাষিদের, নীল চাষিদের যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল, একটা আউটরেজ হয়েছিল, সেটাও কিন্তু তিনি নীল দর্পণ নাটকে ফুটিয়ে তুলেছিলেন বা দেখিয়েছিলেন। এটা একটা পয়েন্ট, আশা করি বোঝাতে পারলাম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আইনের অপব্যবহার ও বিচার ব্যবস্থার দুর্বলতা। আইনের অপব্যবহার ও বিচার ব্যবস্থার দুর্বলতা মানে অ্যাবিউজ অফ ল এবং জুডিশিয়াল সিস্টেমের উইক পয়েন্ট আর কি। সেটা কি? আসলে এই যে নীলকররা চাষিদের উপর অত্যাচার করতো, তার কিন্তু কোনো প্রতিকার ছিল না, তার কিন্তু কোনো রেড্রেস, অন্যায়ের একটা প্রতিকার রেড্রেস কিন্তু ছিল না, কারণ বিচার ব্যবস্থা কিন্তু নীলকরদের সাহেবদেরই পক্ষে থাকতো, জুডিশিয়াল সিস্টেম কিন্তু তাদেরই সাপোর্টে থাকতো, তাই তাদের কিন্তু কোনো মানে বিচার হতো না, কোনো প্রতিকার হতো না, তাই আইনের অপব্যবহার হতো। এটাকেই বলা হচ্ছে অ্যাবিউজ অফ ল বা আইনের অপব্যবহার। আইন বলেই কিছু ছিল না সেই সময়, গ্রাম বাংলার চাষিদের জন্য আইন কিছু ছিল না, নীলকররা অত্যাচার করেই যেত, অত্যাচার করেই যেত, তাই বিদ্রোহ ছাড়া কোনো রাস্তা ছিল না, ইন্ডিগো রিভোল্ট তার জন্য কিন্তু হয়েছিল। এর পরের পয়েন্টটা কি? এর পরের পয়েন্ট হচ্ছে গ্রামীণ অর্থনীতির উপর প্রভাব। এই যে বাধ্যতামূলক নীল চাষ করাতো নীলকর সাহেবরা, মানে ফোর্সফুলি যে ইন্ডিগো প্ল্যান্ট করাতো ইন্ডিগো প্ল্যান্টাররা, তার ফলে গ্রামীণ অর্থনীতি তো একেবারে শেষ হয়ে যায়, মানে ভিলেজ ইকোনমি একদম ডিস্ট্রয় হয়ে যায়। এবং তার ফলে শুধু চাষিরা যে নিঃস্ব হয়েছিল তা না, তারা যে পুরোপুরি ভিলেজ ফার্মারদের যে একজন ডেস্টিটিউট হয়ে গেছিল সেটা নয়, তার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সামাজিক মর্যাদাও কিন্তু শেষ হয়ে গেছিল, মানে তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে হিউমিলিয়েশনও হয়েছিল। এটাও কিন্তু নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্র এগুলি কিন্তু ফুটিয়ে তুলেছেন, ভালোভাবে দেখিয়েছেন, নাটকের মাধ্যমে কিন্তু তিনি দেখিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি পয়েন্ট কি? নৈতিক অবক্ষয়, মোরাল ডিক্লিনেশন। মানে হচ্ছে এই যে ক্রমাগত অত্যাচারের মুখে পড়ে নীলকরদের অত্যাচার, টর্চার, ইন্ডিগো প্ল্যান্টারদের, তার ফলে সাধারণ মানুষ যে কিভাবে নৈতিক অবক্ষয় তাদের হয়, তাদের যে মোরাল ডিক্লাইন হয়, এবং তার সঙ্গে সঙ্গে তাদের অসহায়ত্ব, হেল্পলেসনেস, এই জিনিসটা কিন্তু খুবই মানে তার করুণ একটা দিক ফুটিয়ে তুলেছেন। সেটা কিন্তু এই মানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে একটা অন্ধকার দিক ফুটিয়ে তুলেছেন কিন্তু এই নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্র। নৈতিক অবক্ষয়, মোরাল ডিক্লাইন যে হয়েছিল, একে অপরের কারো বাড়িতে চুরি হচ্ছে, হচ্ছে, কেউ কাউকে সাহায্য করছে না, অসহায়, তার সঙ্গে সঙ্গে যে কেউ মানে সাহায্য করতে চাইলেও করতে পারছে না, অসহায়ত্ব, নীল চাষিরা, মানে কত নীল চাষি সেই সময় যে আত্মহত্যা করেছে তার শেষ নেই। গ্রাম বাংলায় প্রচন্ড পরিমাণে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সমস্ত করুণ কাহিনী বা মর্মান্তিক একটা বর্ণনা, ট্র্যাজিক এক্সপ্লেনেশন নীল দর্পণ নাটকে কিন্তু দীনবন্ধু মিত্র দেখিয়েছিলেন বা ফুটিয়ে তুলেছিলেন। মানে নীল দর্পণ নাটকটা এক কথায় বলতে গেলে, দীনবন্ধু মিত্রের এই যে নীল দর্পণ নাটক, এটা বলতে গেলে এক কথায় এটি হলো গ্রাম বাংলার 19 শতকে গ্রাম বাংলার শোষিত সমাজের আয়না। মানে 19th সেঞ্চুরিতে যে একটা এক্সপ্লয়েটিভ সোসাইটি বেঙ্গলে ছিল তার মিরার ছিল, যেটা ব্রিটিশ শাসনের অন্ধকার দিকটি তুলে ধরে। ব্রিটিশ গভর্নমেন্টের, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে যে একটা ডার্ক সাইড ছিল, এটা কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করে। তাই নীল দর্পণ নাটকটির মাধ্যমে কিন্তু আমরা নীল মানে নীল চাষের যে কি করুণ পরিণতি গ্রাম বাংলায় হয়েছিল 19 শতকে, তা কিন্তু আমরা ভালোভাবেই বুঝতে পারি। মানে নাটকটা যে তোমরা দেখো, তারা চোখের সামনে মনে হয় যেন তোমাদের সামনেই সবকিছু হচ্ছে। এইভাবেই কিন্তু দীনবন্ধু মিত্র নাটকীয় ভাবে সমস্ত গ্রাম বাংলার চিত্রকে ফুটিয়ে তুলেছিলেন। আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি কি বললাম। এই প্রশ্নটি আসলে এইভাবে কিন্তু পয়েন্ট করে তোমরা প্রত্যেকটা পয়েন্ট করবে, তারপর সেগুলোকে ব্যাখ্যা করে করে, অল্প অল্প করে ব্যাখ্যা করে করে আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা লিখবে, 4-এ 4 পেতে বাধ্য। এভাবে লিখলে যে কোনো 4 নম্বরের প্রশ্নই তোমরা কিন্তু, আমি তোমাদের বলে দিচ্ছি, একটু পয়েন্ট করে লিখবে, তাহলে কিন্তু যিনি খাতা দেখবেন তারও দেখতে সুবিধা হয়। হাইলাইট করলে, আন্ডারলাইন করবে, মানে তারপরে তোমরা পয়েন্ট করে করে লিখবে, এগুলোতে কিন্তু নাম্বার পাওয়া যায়, খাতার প্রেজেন্টেশন ভালো হয় আর কি। যাই হোক, আশা করি এই বিষয়ে তোমাদের বোঝাতে পারলাম, তোমরা আশা করি বুঝতে পারলে। তো এখানেই আমি আমার এই বিষয়ে আলোচনা শেষ করছি। আর যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। কেন আমি কিন্তু এই যে বললাম তোমাদের, এই 2য় অধ্যায় আর 6ষ্ঠ অধ্যায়, এই দুটো অধ্যায়ের 4 নম্বরের সম্ভাব্য প্রশ্ন আমি কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার আগে আলোচনা করব। তাই ক্লাস 10 2026 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আশা করি তোমরা উপকৃত হবে। তো এখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।